পরিকল্পনা সার্থক হয়েছে, যার জন্য আজকে খুব আনন্দ করে লাইভে এসে ভাইরাল দিদি বলে বেশ একটু অ্যাক্টিং করছে। বাহ, কার্যসিদ্ধির জন্যে কত কিনাই করতে পারো, কার্যসিদ্ধির জন্যে কত কিনাই করতে পারো। তুমি যতই চেষ্টা করো, যাই করো, তুমি যে কাজ করেছো সে কাজ কোনোদিন তুমি ঢাকতে পারবে না। আজকে তুমি বলছো যে আমার কাছে সন্তান ছাড়া আর কিছু অধিকার নেই, আগে সন্তান তারপর অন্য কিছু। কাকে দেখছি আমরা? এটা কাকে দেখছি? বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না যে সন্তানের জন্য এত ব্যাকুলতা, এত কাকুতি মিনতি। এই কি সেই মা যে 1 বছর আগে দুধের সন্তানকে ফেলে চলে এসেছিল, 9 মাসের মধ্যে একবারও তার মনে পড়েনি? হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। লাইভে কালকে বলছে যে কিছু মিথ্যে কথা নাকি ওর বিরুদ্ধে প্রচার হচ্ছে। কোনটা মিথ্যে গো মামনি? তুমি সংসার ছেড়ে নির্যাতিত হয়ে বেরিয়ে গেছিলে, তাই না? এটা সত্যি। তুমি কোনো পরপুরুষের জন্য বেরোনি, এটা মিথ্যা, তাই তো? এই তোমরা কারা কি বলছো গো? কেন একে এইভাবে বলছো? এ হচ্ছে ধোয়া তুলসী পাতা, তুলসী তলায় দিয়ে বাতি, টিন ভাঙা হলো আমাদের আসল সতী। আরে ও যখন বেরিয়েছে বাড়ি থেকে, তোমরা কেন বলছো যে বাচ্চা আনোনি? তখনকার পরিস্থিতি তোমরা জানো না, তোমরা সেখানে ছিলে না। ও এত বোঝা পেটটা বানিয়েছিল, সেই বোঝার মধ্যে ওর সন্তানের জায়গা ছিল না। ও বলছে যে আমাকে তোমরা বলছো ছেলে তখন আনোনি কেন? তখন সিচুয়েশান অন্যরকম ছিল, তখন পালানোর ধান্দা, তখন পালানোর ধান্দা। পরিকল্পনা করে মা থাকতে সমস্ত জিনিসপত্র অ্যাটাচিতে গুছিয়ে রেখে মাকে ফোন করে, দাদাকে ফোন করে গাড়ি আনিয়ে তুমি চলে গেলে তোমার সন্তানকে ছেড়ে। তখনকার সিচুয়েশান খুব খারাপ ছিল। তা মামুনি মনে করিয়ে দিই, আর একটা সিচুয়েশান ছিল, যেদিন রিকভারির দিন এসেছিলাম সঙ্গে তো পুলিশ ছিল, সেদিন তো সঙ্গে পুলিশ ছিল। তা সেদিন সন্তানকে একটু চোখের দেখা দেখতে মন চায়নি। সেদিনও নাকি খারাপ পরিস্থিতি ছিল যে রিকভারিতে গেলে সন্তানের দিকে তাকাবা না, তাহলে তো ওরা কেস দেবে, সন্তানের দিকে তাকালে কেস দেবে। তোমার সন্তান, তুমি সেই বাড়িতে গেছো মালপত্র আনতে, কিন্তু নিজের সন্তানকে দেখতে চাওনি। পুলিশ তোমাকে জিজ্ঞেস করছিল এর একটা বাচ্চা আছে না? তখন সন্দীপ বলেছিল বাচ্চাটা তো আমার, ওর না, ওর হলে তো চাইতো। তখন বলছে দেখা যাবে আইনে কি বলে সন্তান কার। ও সন্তান আইন দেখাচ্ছে সন্তানের, ও সন্তান নেওয়ার জন্য কবে কেস করেছে? 1 বছর পরে এখন গিয়ে হাইকোর্টে ও অ্যাপিল করেছে, হাইকোর্টে অ্যাপিল করেছে বাচ্চা দেখার জন্য, নেয়ার জন্য নয়, নেয়ার জন্য নয়। আজকে সন্দীপ বিরুদ্ধে যে কেস দিয়েছে, বলছে যে ও নাকি ওই বাচ্চা পাচারকারীর কেস দেয়নি। তাহলে তুমি তোমার কেসের নাম্বারটা একটু আমাদের শো করিও, আমরা দেখে নেব কোন ধারায় কি কি আছে, আমরা দেখে নেব। তুমি ধারাগুলো শুধু একটু তোমার কমিউনিটি পোস্টে একটু দিও, নাকি সেটাও আইনগত বাধা আছে, কোন ধারায় কি কেস সব এখন বোঝা যায়। তুমি বললে তো হবে না। আর এই যে বলছে যে শর্ত দিয়েছিল সন্দীপ 5 লক্ষ টাকার, তো ওকে সই করে তুলে দিতে হবে, আর বাচ্চা কোনোদিন দেখতে চাওয়া যাবে না। তখনই ভেবেছে আরে আমার বাচ্চা চাই, আমার টাকা চাই না, আমি বাচ্চা ছাড়বো না। 1 বছর পরে তোমার মনে হলো, তাই না, যে আমি বাচ্চা ছাড়বো না? কোনোদিন তো মনে করনি? বাচ্চার জন্মদিন ছিল গতবার, মনে হয়নি বাচ্চাটা আমি জন্ম দিয়েছি, তার আজকে জন্মদিন? কেন যাওনি সেদিন বাচ্চার কাছে? ওহো, তোমার দিদি এখন বলেছে কিষাণু নাকি বলেছে আমার মা মরে গেছে। কোন দিদি গো? কোন দিদি? ওই যে দিদিকে তুমি লাইভে বসে 3 বছর আগে তোমাদের সংসার কি যেন বলছিলে সেদিন, কি বলছিলে বন্ধুরা? 3 বছর আগের একটা লাইভে এই মেয়েটাই ওই দিদিকে জানা তাই বলে বলেছিল, তার হাজবেন্ডকে ঠকিয়েছে, তাকে ঠকিয়েছে, তাদের দিয়ে ভিডিও করে নিয়ে সেই ভিডিও নিজের নামে চালিয়েছে। এটা ক্রাইম নয়? এটা ক্রাইম নয়, তাই না? তোমাদের কাছ থেকে ভিডিও, এডিট করা ভিডিও নিয়ে তারপরে সে তার চ্যানেলে দিত, তোমাদের নামও কোথাও থাকতো না। অনেক বলে কয়ে একটা ছবি তুমি লাগাতে পেরেছিলে তোমার প্রোফাইল পিকচারে, সেখানে নোংরা নোংরা কমেন্ট আসতো, এই শিলা দেবীকে অনেক ছোট করে কমেন্ট আসতো, সেই কমেন্টগুলো তারা রেখে দিত তোমরা দেখতে আর কষ্ট পেতে।
যে একটা বয়স্ক মহিলাকে লোকে কি নোংরা ভাষা বলছে, আর তার মেয়ে জামাই সেগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতো। আর তুমি কষ্ট পেতে তোমার হাজব্যান্ডের সঙ্গে বসে বলেছিলে যে আমাদের ক্ষমতা ছিল না সেই চ্যানেলের ওই কমেন্টগুলো ডিলিট করে দেওয়ার, সেটুকু ক্ষমতা তোমাদের ছিল না। সেই দিদি বলেছে যে কিষাণুর মা মরে গেছে। ও তাহলে তুমি যেদিন বাড়ি থেকে নোংরামি করে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে দিদির সঙ্গে যোগাযোগ হয়েছে, তাই না? সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছো, কারণ সেই দিদি তো তার মা বাবা তার ভাইয়ের সংসারটা যাতে ধ্বংস হয়ে যায় সেটাই চেয়েছিল। নইলে তখন তো তার উচিত ছিল তোমার আর তার ভাইয়ের মধ্যে যে গন্ডগোলটা বেঁধেছে, আমরা সাধারণত দিদি হয়ে যেটা করার চেষ্টা করি যে ভাই আর ভাই বউয়ের মধ্যে গন্ডগোল বাঁধলে আমরা মাঝখানে দাঁড়িয়ে সেটা সমঝোতা করে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই দিদি সেটা করেনি। তার ভাই যাতে ধ্বংস হয়ে যায়, তার ভাইয়ের বিরুদ্ধে যাতে এ আরও স্ট্রং হয়ে কেস করতে পারে, সেই জন্য সেই দিদি তোমার সঙ্গে যোগাযোগ করেছিল। আহারে আজকে বলে দিলে তুমি, তাই না? সেই দিদি বলেছিল, দিদি উকিল দেখে দিয়েছিল। ওই যে বলছিল না বাইরে থেকে, বাইরের রাজ্য থেকে আমাকে সাহায্য করছে। তা কত টাকায় সওদা হয়েছে গো। ওই দিদির জামাইবাবু থুন উকিল দেখে দিল, ড্রিল করে দিল। কত টাকা নিল তোমার কাছ থেকে? নাকি ফ্রি করে দিয়েছে? থুন তো তোমাকে পছন্দ করে না, তোমাকে বলেছিল হস্তিনী মেয়ে ছেলে। যখন সম্বন্ধ হচ্ছিল থুনথুনের পছন্দ ছিল না, তোমাকে বলেছিল এই হস্তিনী মেয়ে তোমার ভাইয়ের সংসার করতে পারবে না। সেদিন কিন্তু ওই থুনথুন বাবা জীবন একটা সত্যি কথা বলেছিল, একটা সত্যি কথা বলেছিল যে তোমার মতো হস্তিনী মেয়ে কখনো সংসার করতে পারে না। জানি না কি দেখে থুনথুন জগন্নাথ এই কথাটা বলেছিল। আজকে 5 বছরের মধ্যে তুমি অখুশি ছিলে না। 5 বছরের মধ্যে তোমার উপরে কোনো অত্যাচার হয়নি। যেটুকু হয়েছে সংসার করতে গেলে ওটুকু লাগে, ওটুকু হয়। কেউ বলতে পারবে না আমার শ্বশুরবাড়ি আমাকে একদম মা লক্ষ্মীর মতো পুজো করে, কোনো দিন না। পরের বাড়ির মেয়েরা শ্বশুরবাড়ি এসে তাদের অনেক ত্যাগ স্বীকার করে টিকে থাকতে হয়, যেটা তোমার মাও ছিল। ও দিদির গল্প শেষ হয়নি তো। দিদির শাশুড়িকে দিদি কলকাতায় রাখতো, আর তার পাহারা দিত কে? তোমার হাজবেন্ড, এক্স হাজবেন্ড, এখনো তো ডিভোর্স হয়নি না, ওই সন্দীপ। ওই সন্দীপ তার শাশুড়িকে কলকাতার বাড়িতে ফেলে রেখে ব্যাঙ্গালোরে স্বামী নিয়ে থাকতো, আর তার খেসমতগিরি করতো সন্দীপ। আর সন্দীপের ঘরে যে মালপত্র রয়েছে সেগুলো হচ্ছে পুরনো মালপত্র, বিক্রি করতে পারেনি, কোথায় রাখবে? ওটার জন্য আবার একটা ঘর ভাড়া নিতে হবে, তাই সেটা তোমাদের বাড়িতে ফেলে গিয়েছিল। আর তার বিনিময়ে সন্দীপ গাধার মতো পরিশ্রম করেছে, রক্ত, নিজের শরীরে রক্ত দিয়েছে। এখান থেকে বাজার করে নিয়ে জল নিয়ে গিয়ে তার সেবা শুশ্রূষা করেছে। শিলাদেবীকে রান্না করার জন্য টাকা দিতে চেয়েছিল না থুনথুন? সেদিন তোমার খুব গায়ে লেগেছিল, খুব গায়ে লেগেছিল। বলেছিলে, আমি একটা কথাও মিথ্যে বলছি না। বন্ধুরা তোমরা গিয়ে একটু আজ থেকে 3 বছর আগেকার ওদের একটা লাইভ শুনো, যেটা আজকে ইপসিতার ভিডিওতে দেখলাম। ইপসিতা কিছুটা দিয়েছে, পুরোটা দিতে পারিনি, কিন্তু তোমরা একটুখানি গিয়ে ওই লাইভটা দেখে এসো, তাহলে বুঝতে পারবে যে এই মেয়ে কত দ্বৈত ভূমিকায় অভিনয় করতে পারে। সেদিন স্বামীর পাশে বসে ননদের আর নন্দে জামাইয়ের শ্রাদ্ধ শান্তি করে দিয়েছিল, আর আজকে সেই দিদি তাকে দিদি ডাকছে। দিদিটা হঠাৎ করে এত ভালো হলো কি করে? এত ভালো? তোমার নোংরামিকে সে প্রশ্রয় দিয়েছে, তোমার নোংরামিকে সে প্রশ্রয় দিয়েছে। আর সন্দীপের মাকে যারা নোংরা কথা বলেছে তাদের চ্যানেলকে ভালো অ্যাপ্রিসিয়েট করেছে, ওই জন্য তোমার খুব পছন্দ হয়েছে দিদিকে, তাই না? তুমি নিজে বলেছিলে না যে কোনো সন্তান কি তার মা বাবার সংসার ভাঙতে পারে? কোনো মা কি তার ছেলে মেয়েদের সংসার ভাঙতে পারে? পারে না। কারণ ওই থুনথুন জগন্নাথ বলেছিল সন্দীপকে আমি টিকিট করে দিচ্ছি, তোমার মাকে নিয়ে যাও, কারণ তোমার মা আর কিছুদিন থাকলে আমার সংসারটা ভাঙবে। তখন তুমি বড় মুখ করে বলেছিলে কোনো মা তার সংসার ভাঙতে পারে না। হঠাৎ সেই তোমার মুখ দিয়ে বেরিয়েছে তোমার শাশুড়ি নাকি তোমার সংসার ভেঙেছে, তোমার আর তোমার স্বামীর মধ্যে আলাদা করে রাখতো। ধন্যী, তোমার রূপের শেষ নেই, তুমি হচ্ছে বহুরূপী। আজকে তুমি বলছো মাকে জীবিত রাখার জন্য সন্তানকে তোমার কাছে রাখা দরকার ছিল। তোমার দিন শেষ। তুমি বলেছিলে কিসের জন্য বেরিয়ে গেছো সংসার থেকে? তোমার বাবা বলেছিল যে তোমার নাকি যেসব চাহিদাগুলো, নিডগুলো আছে সেগুলো সন্দীপ পূরণ করতে পারে না, তা তোমার সব নিড শেষ।
যার জন্য এখন সন্তানের কথা মনে পড়েছে। হ্যাঁ, বুঝতাম তুমি যদি ওই বাড়ি থেকে অত্যাচারিত হয়ে অসহায় হয়ে মা বাবার বাড়িতে থাকতে, ডিভোর্স হয়ে যেত, তারপরে তুমি যে কোনো ছেলের হাত ধরে, কারণ মানুষ তো, মেয়ে বিশেষ করে নিজের পায়ে দাঁড়ালেও তাকে পরের ঘরে যেতে হয় বিয়ে করতে, তাহলে সেটা তোমার বাবা মা কেন করেনি? তোমার বাবা মাকে যে আজকে সোশ্যালি হ্যারেজ হতে হচ্ছে কেন? একটা মেয়ে কেন অসহায় হয়ে পড়ে থাকবে শ্বশুর বাড়ি? তার উপর যদি নির্যাতন হয়, মা বাবার উচিত সেই মেয়ের পাশে দাঁড়িয়ে লিগালিভাবে তাকে ডিভোর্স করিয়ে নিজেদের কাছে এনে হয় নিজের পায়ে দাঁড় করাও, নইলে আবার পুনরায় তার সংসার বেঁধে দাও দেখে শুনে। তোমার মা কেন সেটা করেনি? তোমার বাবা কেন সেটা করেনি? তোমাকে বাড়িতে এনে অন্য একটা পুরুষের হাতে সেজে গুজে অভিসার করতে পাঠিয়েছে তোমার মা, যেখানে স্বামী সন্তান ফেলে এসেছে, মেয়েটা একবারও চেষ্টা করেনি সন্তানটাকে নিজের মেয়ের কাছে এনে দিতে। রিকভারির দিন মা বাবা দাদা সবাই মিলে গেছে মালপত্র গুছাতে, কিষাণুর খোঁজ কেউ নেয়নি। আর আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে তোমার আইনের অধিকার দিয়ে সন্তানকে কাছে আনার চেষ্টা করছো কেন? হঠাৎ করে এতদিন পরে সন্তানের জন্যে তোমার এত ব্যাকুলতা কেন? কিসের জন্য? কি স্বার্থ লুকিয়ে আছে? কি স্বার্থ লুকিয়ে আছে? আর এই যে বলছো না যে আমি 20 লাখ টাকা চেয়েছি, তার প্রমাণ কোথায়? প্রমাণ থাকে না। ডিভোর্স হওয়ার সময় ডিভোর্স ফাইল যেই করুক, যদি সেটা মিউচুয়ালে নিজেদের মধ্যে মিটে যায়, সেখান থেকে যদি একটা আলাপ আলোচনা শুরু হয়, প্রথমে উকিলের মাধ্যমে শুরু হয়, সেটা কোর্ট থেকে কোনো নোটিশের মাধ্যমে ছেলের বাড়িতে যায় না কিংবা মেয়ের বাড়িতে যায় না যে এত টাকার মাধ্যমে তাদের ছাড়াছাড়ি হবে। নিয়ম হচ্ছে যে কোনো পক্ষের একজন উকিল যে কোনো পক্ষের একজন গার্জিয়ানকে প্রস্তাব দেয়, যদি মেয়ের উকিল হয় তাহলে ছেলেদের বাড়িতে বলে যে হ্যাঁ এত টাকা পয়সা দিলে আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, কিংবা ছেলের বাড়ি থেকে বলে যে তোমাদের মেয়ের কি দাবি আছে শুনে নাও, আমরা তাহলে সেইভাবে প্রস্তুত হব। সেখানে মুখের কথায় আগে ড্রিল ফাইনাল হয়। মেয়ে যদি বলে আমাকে 20 লক্ষ টাকা দিতে হবে, ছেলে যদি বুঝিয়ে পারে 10 লক্ষ দিক 5 লক্ষ দিক, সেটা দিয়ে তারপরে যেদিন ফাইনাল কোর্টে অ্যাপ্লাই করার পরে যেদিন সই স্বাক্ষর হবে, টাকা পয়সা যদি যেদিন কোর্টে অ্যাপ্লাই করে সেদিন অর্ধেক টাকা দিয়ে দেয়, তারপরে যখন ফুল ফাইনাল সিগনেচার হয় সেদিন পুরো টাকা দিয়ে দেয়। তখন একটা সার্টিফাই কপি তৈরি হয় এবং সেটা সিগনেচারের অন্তত দিন 15 পরে কোর্ট থেকে 2টো কপি দুজনের কাছে যায়। সেখানে লেখা থাকে কত টাকার বিনিময়ে এই ছাড়াছাড়িটা হলো। বোঝাতে পারলাম? কত টাকা তুমি চেয়েছিলে কোনো প্রমাণ কেউ দেখাতে পারে না, সেটা লিখিত হয় না। কাজটা পরিকল্পনাটা হওয়ার পরে যখন ফাইনালি হবে সিগনেচার এবং যখন ফুললি ডিভোর্স হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে, তখন লিখিত হয়। তাহলে কে তোমাকে প্রমাণ দেবে? আর তোমার উকিল যদি সন্দীপের উকিলের কাছে টাকা পয়সার কথা না উঠতো ডিভোর্সের, তাহলে এই কথা বাজারে রটতো না। তুমি হয়তো মুখে নিজে বলনি, উকিলকে দিয়ে বলিয়েছো। আর এই সব মৌখিক কথার কোনো প্রমাণ থাকে না, কারণ মিথ্যে বলা তোমার চারিত্রিক বৈশিষ্ট্য। তুমি এর আগে অনেক মিথ্যে বলেছো, আর লাইভে বসে এত মিথ্যে কথা বলছিলে যে খুক করে কাশি আসছিল। লোকে প্রশ্ন করা শুরু করেছে, কমেন্ট পড়তে পারলে না। পড়বা কি করে? তোমার পক্ষের কমেন্ট কটা ছিল? একটা কমেন্ট পড়েছো নেগেটিভ, যে আসার সময় ছেলে আনুনি কেন? তাদের কি বলেছো? তাদের বলেছো পরিস্থিতি শিকার হয়েছিলে। ও তাহলে প্রেমটা করেছিলে কেন? পরপুরুষের সঙ্গে সেক্স চ্যাট কেন করেছিলে? কিসের জন্য? সন্দীপ তোমার কাছে আর ভালো লাগছিল না তাই? তাহলে ভদ্রভাবে কেন বলনি যে তোমাকে আমার ভালো লাগছে না, আমাকে ডিভোর্স দিয়ে দাও? এত কেলোরকীর্তি করতে হলো কেন? আর 5 বছর ওই বাড়িতে থাকতে হলো কেন? 5 বছরের মধ্যে কোনো অত্যাচার হয়নি। একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসবে নির্যাতিত হয়ে, 5 বছরে অন্তত আরও 3-4 বার তাকে বাপের বাড়ি চলে আসতে হতো। লোকজন জানাজানি হতো যে মেয়েটা শ্বশুর বাড়িতে অত্যাচারিত হচ্ছে, যেটা স্বাভাবিক ঘটনা। তুমি বেরিয়ে আসলে সেদিন কেন থানায় গিয়ে কেস করলে না? 3 মাস 1 মাস পরে কেন? 1 মাস পরে কেন তুমি কেস করলে? 3 মাস পরে, 1 মাস না 3 মাস পরে কেন তুমি কেস করলে? বধূ নির্যাতনের কেস 3 মাস পরে কেন? তুমি তো সেদিন গন্ডগোল করে বেরিয়ে এসেছিলে। তোমাকে তো সন্দীপ তোমার বাবার বাড়ি ফেলে রেখে গিয়ে বসেছিল না, তুমি তো ছিলে শ্বশুর বাড়ি।
যে রাত্রে তুমি অত্যাচারিত হয়ে তোমাকে পরিস্থিতির শিকার হয়ে ছেলেটাকেও তারা কেড়ে রেখেছিল, তুমি যখন বেরিয়ে এসছো থানায় গিয়ে কেস করলে না কেন? প্রথমে ডায়েরি করবে, তারপরে কোর্টে কেস করবে। কারণ মেডিকেল সার্টিফিকেট কোথায়? তোমাকে যে আঘাত করেছিল সেই মেডিকেল সার্টিফিকেট কোথায়? অ্যাকচুয়ালি তোমাকে কেউ তাড়িয়ে দেয়নি, তোমার উপরে কেউ টর্চার করেনি, তুমি নেশায় বেরিয়ে এসছো। কারণ তোমার ইচ্ছা ছিল গাছেরও খাবো তলারও কুড়োবো। তার মানে সন্দীপের সংসার করবা, আবার সন্দীপের সংসার করার ফাঁকে ফাঁকে তুমি মাঝে মাঝে সিনেমা দেখাবা, তাই তো? মাঝে মাঝে ভিডিও শুটিং করবা, এটাই ইচ্ছা ছিল তোমার। কিন্তু সেই ইচ্ছায় জল ঢেলে দিয়েছে সন্দীপ। সন্দীপ সেটা মেনে নেয়নি। তুমি ভেবেছিলে সন্দীপ মেনে নেবে, কারণ তার কয়েকদিন আগে তো সোমনাথের ঘটনা দেখেছো, তাই না? সোমনাথের ঘটনা দেখে ভেবেছিলে যাই করি আমার স্বামী আমাকে মেনে নেবে, ছাড়বে না, কারণ আমি তো বলাগার, আমার ব্লগিংয়েই তাদের খাওয়া দাওয়া চলে। তুমি বুঝতে পারোনি, তুমি না থাকলেও সন্দীপ দুটো চ্যানেল ঠিক কায়দা করে চালিয়ে নেবে। পোড় খেতে খেতে সন্দীপ অনেক চালাক হয়ে গেছে, এতটা চালাক চতুর ছিল না। অথচ দেখো আজকে তুমি নিজের সাফাইতে বললে ওরা সব মিথ্যে কথা বলছে, আর তুমি সত্যিবাদী যুধিষ্ঠির, তাই না? তুমি 20-21 কোথায় ছিলে? মাঝে শনি রবিবার কোথায় ছিলে? রাম মন্দিরে তুমি তোমার সাথে ফোকলা ছিল, ভ্যালেন্টাইন ডেতে প্রেমিকের সঙ্গে রেস্টুরেন্টে বসেছিলে। এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা, তাই তো? এগুলো সব মিথ্যা। তোমাকে কেন বলছে লোকে? তুমি যে বলছো লোকে আমাকে এত বলে, কেন বলে? কেন বলে? আর একটা ছেলেকে তোমরা যে কোনোভাবে ফিটিং ফাটাং করে বেশ রসালো একটা কাহিনী বাজারে ছেড়ে দিলে, তাই না? যে সীমার সাথে সন্দীপের একটা সম্পর্ক নিয়ে, আহা, এটা শুনে তোমার কি আনন্দ হচ্ছিল? একটু নাচলে না কেন? একটু নাচলে না কেন? একটু নাচ দেখিয়ে দিতে, একটু ড্যান্স দেখিয়ে দিতে। ইস, কি আনন্দ, তাই না? তুমি পরকীয়া করেছো, তোমার চরিত্রে কলঙ্ক, স্বামীকেও তো কলঙ্ক দেওয়ার জন্য এটা 3 বারের প্রচেষ্টা, আগে 2 বার করেছো। দেখো, অসৎ লোকের প্রচেষ্টা কখনো সফল হয় না। তুমি নিজে যতই চেষ্টা করো, আজকে তুমি কাউকে বুঝাতে পারবে না, হয়তো 2-1 জন বুঝবে। ওই অবধে মানুষের গোবধে আনন্দ, এটাই তুমি যেমন আনন্দ পেয়েছো, তোমার কিছু সাপোর্টার আনন্দ পাবে। কিন্তু যারা প্রকৃত সন্দীপকে বোঝে, জানে, সন্দীপের ক্যারেক্টারে এত বড় দাগ লাগাতে চেষ্টা করলে তারা মেনে নেবে না। আচ্ছা, তোমাদের ওই তোমরা যাকে ফিট করেছো তাকে একটা প্রমাণ দেখাতে বলো যে সন্দীপ আর সীমার সঙ্গে এই শারীরিক সম্পর্ক, তার একটা প্রমাণ দেখাতে বলো। সে যখন এত মানে দায়িত্ব সহকারে বলছে, তাহলে একটা প্রমাণ দেখাও, আমরা মেনে নেব। তোমার বেলায় যেমন ফোকলার সঙ্গে তোমার সম্পর্কের অনেক প্রমাণ আছে, একটা প্রমাণ দেখাও। আজকে যখন তারাপীঠে গিয়েছিল পুজো দিতে, তখন প্রথমে বলেছিল যে মা আর ছেলে একসঙ্গে হোটেলে আছে। তারপরে যে সীমাকে দেখলো সীমার সঙ্গে পাশের ঘরে সন্দীপ মানে লুডু খেলবে। আর যখন আবার সীমার মেয়ের পুরনো একটা ভিডিও রিলস সামনে এলো, তখন বললো না, মেয়ের বিয়ে দিতে গেছে, ওখানে মেয়ের বিয়ে দিতে গেছে। তারপরে আবার বললো না, সীমা ওখানে কার সঙ্গে গেছিল? কাজলদানির সঙ্গে গেছিল। কেউ স্থিরভাবে একটা কথায় থাকে না, স্থিরভাবে কেউ একটা কথায়ও থাকে না। আজকে তুমি যতই চেষ্টা করো, সীমা সন্দীপের যে নোংরা সম্পর্ক তোমরা বাজারে প্রচার করেছো, সেটা সত্যতা কোনোদিন প্রকাশ পাবে না। আর যদি সত্যতা প্রকাশ পাওয়ার জন্য তোমরা প্রমাণ দিতে পারো, তারপরে আমরা ভেবে দেখব যে কী করবো, আমরা এটাকে সাপোর্ট করব কি করব না। অবশ্যই করব না। সন্দীপ কিন্তু কোনো বউকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়নি। সংসার, সন্তান, মা বাবা, বউ বাচ্চা রেখে সে কোনো নোংরা মেয়ে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়নি। তুমি করেছো সেটা। স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির সবাইকে রেখে তুমি একটা লম্পটের সঙ্গে বেরিয়ে গেছো, যে রাত দিন মদ খায়, যে মদ খেয়ে তোমাকে খিস্তি খামারি মেরেছে। সে অডিও ফুটেজও আমরা দেখেছি। তুমি বলতে 10 টাকার চুল্লুখোর তোমার স্বামী, কিন্তু যার কাছে তুমি গেছো সে তো 10 টাকার চুল্লুতে তার হয় না, তার তো 500 টাকার বড় ইংলিশ মালের বোতল লাগে, যেটার যোগান তোমাকে দিতে হয়। এত বড়, মানে নিচের হাতটা না দেখলে তোমরা কত বড় ভাববা, ঠিক আছে? তার যোগানও তাকে দিতে হয়। তুমি বলেছিলে ওই সালিশি সভায় যে আমি ব্লগিং করব না, সন্দীপ তাতে রাজি হয়েছিল। সন্দীপ তো একবার বলেনি না ওর ব্লগিং করতে হবে না, তারপরেও তুমি বেরিয়ে এসেছিলে। মাকে দিয়ে সোনার গয়নাগুলো আগে পাচার করে দিয়েছিলে। কত সুন্দর প্ল্যান তোমার, কত সুন্দর প্ল্যান। শুধু পাচার করতে পারোনি ছেলেটাকে, কারণ ছেলেটা যদি নিয়ে আসো তোমার নিজের প্রবলেম হবে। তুমি যেটার জন্য প্রথমে এতদিন পরে সুযোগ পেয়েছো, তুমি অষ্টে পৃষ্ঠে গেলার জন্য
কি গেলার জন্য, সে যাই গেল, যার জন্য তুমি বেরিয়েছো সেখানে তোমার ছেলে বাধা হতে পারে, এই জন্য ছেলেকে নেওনি। এখন তোমার প্রেমিক সরে গেল, ডিভোর্স সরে গেল, মুক্তি চেয়েছিলে না, বারবার বলছিলে আমি মুক্তি চাই মুক্তি চাই। দীর্ঘ 1 বছর পরে তোমার ছেলের জন্য তোমার কলজে উপড়ে যাচ্ছে। এই 1 বছরের ছেলেটার যদি কি হতো, কি বুঝাতে লোককে, কি বুঝাতে, কার কাছে রেখে এসেছিলে ছেলে? যারা ভালো না, ওহো ভালো কথা ভালো কথা, তোমার শ্বশুর নাকি তোমার দিকে খারাপ চায়, শ্বশুর মশাই তোমাকে নোংরা টাচ করে, তাকে সে নাকি তার কুদৃষ্টি। তাহলে একদিন বলেছিলে না যে আমি সন্দীপ যদি আলাদা করে আমাকে নিয়ে সংসার করতে চাই, আমি শ্বশুর মশাইকে মেনে নেব, শাশুড়ি না। তাহলে কি তুমি ইচ্ছা করতে যে শ্বশুর তোমাকে টাচ করুক? তোমার নিশ্চয়ই ইচ্ছা করতো যে ছেলেকে খেয়েছি, এবার বাপকে একটু টেস্ট করে দেখি। নইলে তখন শ্বশুরকে নিতে চেয়েছিলি কেন? শাশুড়িকে নিতে চাওনি, শ্বশুরকে নিতে চেয়েছিল। আবার এদিকে বলছে শ্বশুর নাকি তোমাকে তোমাকে অন্যরকমভাবে ফিল করে। কোনটা সত্যি? জীবনটাই তোমার মিথ্যে দিয়ে গড়া। এভাবে কতদিন মিথ্যে দিয়ে চালাবে? এবার এতদিনে কতদিন মিথ্যে দিয়ে চালাবে? আর সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে আমার একটা কথা, ম্যাডাম আপনাকে আমি শ্রদ্ধা জানিয়েই বলছি, আপনি লাইভে এসে যেসব কথাগুলো বলছেন প্রত্যেকটা কথার কিন্তু প্রমাণ দেবেন, আপনার কিছু হবে না। কারণ আপনি যদি কোনো ভুল কথা, কোনো মিথ্যে কথা বলেন, আপনার কিছু হবে না। আপনি সমাজসেবী, আপনার গায়ে কাদা লাগে না, আপনার গায়ে কাদা লাগে না। কিন্তু আজকে আপনার কথার পরিপ্রেক্ষিতে আজকে সীমা সন্দীপকে নিয়ে যে নোংরা কথাটা উঠলো, যে ছেলেটা সে ছিল আপনার পাচাটা, তার আপনার ওপর রাগ, সেই রাগটা মিঠালো সন্দীপের ওপর আর সীমার ওপরে। তার বিরুদ্ধে আপনি কি করছেন? আমি জানতে চাইছি, বিশেষ করে আমি ওই উপেন্দুর বিরুদ্ধে আপনি কি স্টেপ নিচ্ছেন, সেটা আপনার কাছে আমার প্রশ্ন। সে এত বড় একটা কথা বাজারে মার্কেটে ছেড়ে দিল, আর আপনি তাকে ছেড়ে দেবেন, এটা তো আমরা মানতে পারবো না। আপনি এ পারেন সে পারেন, সব পারেন, আপনার দ্বারা সবই সম্ভব। কিন্তু ওই ছেলেটার কি ব্যবস্থা আপনি করছেন? সে মিথ্যে বলছে না সত্যি বলছে, তার প্রমাণটা আপনি যদি বের করতে না পারেন, তাহলে আপনার উপর ভরসা আমরা কি করে করব? সে একটা কথা বলে দিয়েছে, আপনি তাকে ইগনোর করতে পারেন, পাবলিক কিন্তু ইগনোর করবে না। এফেক্ট পড়বে সন্দীপ এবং সীমার ওপরে। কারণ সন্দীপ নিজে বলেছে আমি সীমাদির সন্তানের সমান, আর সেই সন্তান আর মাকে নিয়ে যে নোংরা কথা মার্কেটে এনেছে সে আপনার সঙ্গে ছিল। সীমার সঙ্গে তার পরিচয় আলাদাভাবে নয়, সন্দীপের সোর্সেও নয়, আপনার সোর্সে। তাহলে আপনি তাকে পাত্তা নাও দিতে পারেন, আপনি তাকে ইগনোর করতে পারেন, কিন্তু আমরা পারি না। আপনি তার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন, কি করছেন একটু জানাবেন। আপনি এইভাবে ছেড়ে দিলে আপনার উপর থেকে আমার, বিশেষ করে আমার ভরসা উঠে যাবে। আর আপনি যে 20 লক্ষ টাকার কথা বললেন, আপনার লাইভের কথা শুনেই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকটা ভিডিও করছি। তাহলে আর এই যে 490 বাচ্চা পাচারকারীর যে মামলা বলছে, হ্যান ত্যান এইসব বলছে, সব মিথ্যা বলছেন, তাহলে সত্যিটা প্রমাণ আপনাকেও করার কিছুটা দায় থাকে। আমি জানি সেটা আপনি পারবেন, এবং সেটার প্রমাণ আমি পেয়েছি যে আপনি দেখাতে পারবেন। কিন্তু এই আপনার যে পাচাটা, আপনার যে বাড়ির যে ছিল, কি বলে ওকে, চাকরটাকে রেখেছিলেন, সে ঘরের বাইরে থেকে নাকি আপনাদের অনেক চক্রান্ত সে নাকি জানে এবং আস্তে আস্তে ফাঁস করবে। সে সন্দীপের ভালো করতে গিয়ে, সন্দীপের বাড়িতে গিয়ে থেকে খেয়ে এসে সীমার নামে নোংরা আর সন্দীপের নামে যে নোংরা রটনা রটিয়েছে, তার বিরুদ্ধে আপনি কি স্টেপ নিলেন আমাদের সোজাসুজি জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। মিথ্যেবাদীদের মিথ্যের মুখোশ একদিন খুলবে। টিন যতই চেষ্টা করুক, তার মিথ্যেচারিতা কোনোদিন সত্যি হবে না। আর ওপরে যদি ঈশ্বর থাকে, তাহলে কিষাণুর দায়িত্ব কোনো দিন ঈশ্বর ওই মাকে অন্তত দেবে না, যে মা সন্তান 2.5 বছরের একটা দুগ্ধ শিশুকে ফেলে, দুধ পান করা শিশুকে ফেলে প্রেমিকের কাছে চলে গেছে রংরাঙাইয়া মানাতে, সেরকম মায়ের হাতে সন্তান তুলে দেবে না। তা চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সের জন্য।